সম্মানিত দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। আমি এতক্ষণ আপনাদেরকে পাঁচগাঁও, কলমাকান্দা, চন্দ্রডিঙ্গা যে জিরো পয়েন্ট রয়েছে সেটির দৃশ্য দেখানো শেষ করে এখন আমি এই বর্ডার রোড দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে রাস্তার দুপাশে বাড়িঘরগুলি খুবই সুন্দর। আমার ডান পাশে উঁচু উঁচু পাহাড়গুলি, এগুলি সম্পূর্ণ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। তবে দেখে মনে হচ্ছে যে খুবই নিকটে। আসলেই নিকটে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই পাহাড়গুলি স্বচক্ষে দেখতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, পাহাড়গুলিতে আরোহণ করা সম্ভব নয়। কারণ এই পাহাড়গুলি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের। পাহাড় যে পর্যন্ত শুরু সে পর্যন্ত আমরা যেতে পারবো, কিন্তু পাহাড়ের গা ঘেঁষে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা পিলার রয়েছে, যার জন্য আমরা ইচ্ছা করলে পাহাড়ে আরোহণ করতে পারবো না। তবে এখানকার চমৎকার সুন্দর দৃশ্য দেখলে যে কারো মন কাড়বে, কারণ এখানকার যে সারি সারি পাহাড়গুলি, এগুলি দেখতে সত্যি অসাধারণ সুন্দর লাগছিল। ইচ্ছে হচ্ছিল যে আমি ছুটে চলে যাই সেই মেঘালয় রাজ্যের পাহাড়গুলিতে। আমি এই বর্ডার রোড দিয়ে এতক্ষণ এসেছি। এখন এখানে সামনে একটি ছোট নদী রয়েছে। এই নদীটি সম্ভবত পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। এই নদীটিতে বর্তমানে তেমন কোনো পানি নেই। আমি নদীটি পাড়ি দেওয়ার জন্য নদীর ডালু দিয়ে পেয়ে বেয়ে নিচের দিকে নামতেছিলাম। এখানে দেখতে পেলাম কয়েকজন কাঠমিস্ত্রি বা নৌকার কারিগর এখানে একটি পুরাতন নৌকা তারা মেরামত করছে, অর্থাৎ সার্ভিসিং করছে। আমি এখানে কৌতূহল নিয়ে এই নৌকা মেরামতের কাজগুলি দেখতে থাকলাম এবং তাদেরকে বিভিন্ন প্রকারের প্রশ্ন করতে থাকলাম। তারা আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে। তারা কখনোই আমার প্রশ্নে বিরক্তি হয়নি। আমি লাস্টে এই লম্বা যে তক্তা বা কাঠ রয়েছে এগুলি দেখে আমি জিজ্ঞেস করলাম এগুলি কি কাঠ। তারা সেটিরও সুন্দরভাবে উত্তর দিয়েছে এবং বলেছে যে এই কাঠ সহজে পানিতে পচে না এবং দীর্ঘস্থায়ী হয়, যার জন্য এই কাঠগুলি নৌকার কাজে ব্যবহৃত করা হয়ে থাকে। তাদের সাথে অনেকক্ষণ খুশ গল্প করে আমি আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। তাদের নিখুঁত কাজ দেখে আমি তারপর নদীর এপারে আসার জন্য আরেকটু অগ্রসর হওয়ার মাত্র দেখতে পেলাম যে এখানে কয়েকজন আরোহী মোটরসাইকেল নিয়ে এই নদীটি পাড়ি দিয়েছে। দৃশ্যটি আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছিল এবং আমার সেই রবীন্দ্রনাথের যে কবিতা রয়েছে, আমাদের ছোট নদী জলে পাকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দেয়ার উঁচুটার ঢালুটার পারি, সেই কবিতাটি আমার এখানে মনে পড়ে গিয়েছে। এখানে আমি দেখতে পেলাম কয়েকজন মানুষ হাঁটু জল পাড়ি দিয়ে নদী পার হচ্ছে। ইতিমধ্যে আমি এদিকে ডান দিকে তাকিয়ে দেখি যে এক ভাই মোটরসাইকেল নিয়ে ও পাশ থেকে এ পাশে চলে আসছে। তাই পায়ে হেঁটে পার হতে হবে। এই সোজা গেলে পানি পড়বে কমতো নাকি? এই যে আমি এখন এই পায়ে হেঁটে এটা পার হবো। পানিটি স্বচ্ছ, নদীর তলদেশে পানিটি একদম স্বচ্ছ দেখা যাচ্ছে। আর পানি মোটামুটি একটু স্রোত আছে, একেবারে স্রোতবিহীন না, তবে পানিটি শীতল। আর খুবই অল্প পানি, যার জন্য এদিকটা পায়ে হেঁটে সবাই পার হচ্ছে, আমিও পার হয়ে নিলাম। নদীটির আকার মোটামুটি বড় আছে, কিন্তু পানি শূন্য, যার জন্য নৌকাও চলে না আর ব্রিজও নাই, যার জন্য এদিকটা মানুষ পায়ে হেঁটে পার হয়। একটি নদী পার হয়ে এপারে চলে আসছে। এপারে এখানে অটো স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমি এই অটো স্ট্যান্ড থেকে এখন অটো নিয়ে সামনের দিকে অগ্রসর হব। এই এলাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন পণ্য পরিবহনের জন্য এই ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়ে থাকে। এই যে এই ঘোড়ার গাড়িটি এখন এই নদী পার হয়ে ওপারে চলে যাবে। এখান থেকে আমি একটি অটো রিক্সা রিজার্ভ করে নিলাম। আমার পরবর্তী গন্তব্য লেঙ্গুরা বাজার। এই বর্ডার রোড দিয়ে যাওয়ার সময় ডান পাশে মেঘালয় রাজ্যের পাহাড়গুলি আর এখানকার স্থানীয় লোকজনের যে ফসলি জমি, এগুলির দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলি আসলে খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য দেখতে পাবেন। আর এখানে আসার পরে লেঙ্গুরা বাজারে এখানে গণেশ্বরী নদীতে বিএডিসি কর্তৃক একটি সেচ প্রকল্প স্থাপন করা হয়েছে। আমি এখানে কিছু সময় অতিবাহিত করে আপনাদেরকে এই সেচ প্রকল্পের কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই লেঙ্গুরা বাজার গণেশ্বরী নদীতে এখানে বিএডিসি কর্তৃক যে রাবার ড্যাম তৈরি করা হয়েছে, এটি প্রায় অকেজো অবস্থায় বা এখন এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অল্প পরিসরে পানি প্রবাহিত হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এই রাবার ড্যামের ফলে যে এখানে একটি ব্রিজ তৈরি হয়েছে, এটি স্থানীয় জনগণের জন্য একটি পারাপারের ব্যবস্থা হয়েছে। এই জন্য বিএডিসি কে ধন্যবাদ জানাই যে সেচ প্রকল্প এবং রাস্তা দুটিই উপকার পেয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে ছোট্ট ছোট যানবাহন চলাচল করতে পারে, যদিও এটি পূর্ণাঙ্গ ব্রিজ নয়, যার জন্য এটি দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করা সম্ভব নয়।
তো এখানে আমি আপনাদেরকে ব্রিজের পিছনের অংশ অর্থাৎ ব্রিজের ভাটির অংশটুকু দেখাতে চেষ্টা করছি। এটিও আপনার মোটামুটি ভালো একটি সুন্দর ভিউ দেখতে পাবেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে একটি কথা বলে রাখা ভালো, এই গণেশ্বরী নদী দিয়ে কিন্তু ভারত থেকে পানি প্রবাহিত হয়ে আসার সময় অনেক পাথর এবং নুড়ি পাথর সহ লাল বালু বা সিলেট বালু যেটা বলে থাকি এগুলি বয়ে আসে। এখান থেকে স্থানীয় ব্যবসায়ীগণ এই বালুগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে ইমারত নির্মাণ কাজে। আমি এখন এই লেঙ্গুরা বাজার থেকে অটোরিকশা রিজার্ভ করে সোজা চলে যাব সাত শহীদের মাজার এলাকায়। সাত শহীদের মাজার যাওয়ার পথে এখানে ডান পাশে সেই গণেশ্বরী নদীর সাক্ষাৎ পাবেন। একদিকে গণেশ্বরী নদী, অপরদিকে আঁকাবাঁকা রাস্তা। এখানকার চলাচল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। তবে এই লেঙ্গুরা বাজার থেকে সাত শহীদের মাজার যাওয়ার পথে কিন্তু ছোট বড় অনেকগুলি টিলা দেখতে পাবেন বা পাহাড় রয়েছে। এখানে প্রসিদ্ধ একটি পাহাড়ের নাম রয়েছে মোমিনের টিলা। যদিও এটি সুউচ্চ কোনো পাহাড় নয়, তারপরেও এখানে অনেক পর্যটকগণ আসেন এই মোমিনের টিলা দেখার জন্য। ইতিমধ্যে আমরা ফুলবাড়ি পেরিয়ে একদম চলে এসেছি সাত শহীদের মাজার এলাকায়। এই সাত শহীদের মাজার বা সমাধিস্থলটি কিন্তু একদম ভারতের সীমান্তবর্তী, বলতে গেলে একদম ভারতের অংশের ভিতরে ঢুকে গিয়েছে। আর এখানে শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে এখানে প্রতিটি গাছে চুন রং মেখে সুসজ্জিত করে রাখা হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থীগণ আসেন এই সাত শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আর এই অংশটির ডান পাশে রয়েছে ভারতীয় অংশ। আমার ডান পাশে যে আপনারা নদীটি দেখতে পাচ্ছেন অর্থাৎ গণেশ্বরী নদী, এই গণেশ্বরী নদীর ডান পাশে যে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছেন ওগুলি কিন্তু ভারতীয় বাড়িঘর বা ভারতীয় ভূখণ্ড। তো এখন আমাকে যে জায়গায় অটো থেকে নেমে দিয়েছে সেখান থেকে অল্প কিছু দূর অগ্রসর হলেই রয়েছে সমাধিস্থল। এখানে ৭ জন শহীদের সমাধিস্থল রয়েছে বলে সাত শহীদের মাজার বলে এই জায়গাটি পরিচিত। আমি এখন সাত শহীদের মাজার বা সমাধিস্থলে চলে এসেছি। এখানে কিন্তু ৫ জন মুসলিম এবং ২ জন হিন্দু শহীদের সমাধি রয়েছে। আমি কিছুক্ষণ পর তাদের নাম ফলকটিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তবে এখানে আসলে কিন্তু আপনি শত গরম থাকতেও শীতল অনুভব করবেন। কারণ এই জায়গাটি প্রচুর গাছগাছালি এবং ছায়া ঢাকা, পাখির কিচিরমিচির শব্দ, আর ডান দিকে নদী, বাম দিকে কিন্তু ভারতীয় অংশ। সব মিলিয়ে এই জায়গাটি খুবই চমৎকার। এখানে জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান স্যার কর্তৃক এটি সংস্কার করা হয়েছিল ২৩ নভেম্বর ২০১৭ সালে। এটিও এখন প্রায় মোটামুটি অপরিষ্কার অবস্থায় রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধিস্থলগুলি কিন্তু এখানে ৭ জন শহীদ ঘুমিয়ে আছেন। এখানে আমি আপনাদেরকে একে একে প্রতিটি শহীদের কবর দেখাতে চেষ্টা করব। তবে শুনেছি যেহেতু এখানে ২ জন হিন্দু ভদ্রলোক বা হিন্দু শহীদদের সমাধি রয়েছে, এখানে আমি আসলে বলতে পারছি না যে কোনটি হিন্দুদের সমাধিস্থল। এখানে তাদের নামের তালিকা রয়েছে। ১ নম্বরে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোহাম্মদ নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোহাম্মদ জামাল উদ্দিন। এই ৭ জন শহীদের নাম এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করা রয়েছে। এইখানে আবার বিজিবি কর্তৃক একটি সাইনবোর্ড লেখা রয়েছে, বাংলাদেশের সীমানা শেষ, সীমানা অতিক্রম করবেন না, আদেশক্রমে বিজিবি ৩১ অধিনায়ক। এখানকার চারপাশের দৃশ্যটি খুবই সুন্দর এবং চমৎকার। এখানে আসলে আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। তো সাত শহীদের সমাধিস্থল দেখা শেষ করে আমি আবারও সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। এখানে যতই অগ্রসর হচ্ছিলাম ততই ভালো লেগেছিল। কারণ এখানে যে সুন্দর বাগান রয়েছে, এই বাগানে যে কারো বিচরণ করতে মন চাইবে। এই বাগানের দৃশ্যটি খুবই অসাধারণ। তো আমি আরো কিছু দূর অগ্রসর হতে থাকলাম। তবে একটি কথা বলে রাখা ভালো, আমার ডান পাশে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নেই। বাংলাদেশের ভূখণ্ড বলতে এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির ওপারের বাড়িঘরগুলো কিন্তু ভারতীয় ভূখণ্ড, অর্থাৎ একটি ভারতীয় মেঘালয় রাজ্যের অংশ। কখনোই মনের ভুলে এই নদী অতিক্রম করে ওপারে যেতে চেষ্টা করবেন না, গেলে মহাবিপদ। আর ওপাশে যে দূরে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ছোট, এগুলি ভারতের নির্মাণাধীন ব্রিজ। ওখানে ভারতের লোকজন বা ভারতের শ্রমিকরা ওইখানে ব্রিজে কাজ করছে। মনের ভুলেও কিন্তু এত নিকটে বলে বাংলাদেশ মনে করে ওইখানে চলে যাবেন না, গেলে একদম মহাবিপদ। আর এই নদীটি প্রায় গভীরতা কমে এসেছে, কারণ ভারত থেকে পানি প্রবাহিত হওয়ার সময় পানির সাথে অসংখ্য পাথর বয়ে আসে, যার জন্য এই নদীটি তার গভীরতা হারাচ্ছে দিন দিন। তবে একদিক দিয়ে ভালো যে এখান থেকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে পাথর এবং সিলেট বালু বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে। আপনারা জানেন যে নেত্রকোনাতে কিন্তু প্রচুর পরিমাণ পাথর ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়ে থাকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগণ। আমি এখন একদম বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি। যদিও এখানকার স্থানীয় লোকজন বলেছে খুব সতর্কতার সহিত যাওয়ার জন্য। তারপরেও আমি কিছুটা উপভোগ করার জন্য চলে এসেছি। এখানে কিন্তু আবারও একটি সাইনবোর্ড লেখা রয়েছে।
আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে একটি সীমানা পিলার রয়েছে। আমি পিলারের কাছে যাব না, কারণ এখানে আমার স্থানীয় ভাইয়েরা না করছে যাওয়ার জন্য। আর এই পাহাড়গুলি কিন্তু ভারতীয় অংশ। এটি বাম পাশের অংশটি দেখাইছিলাম। এটি ধরেন যে একটা অক্ষরের মতো কিছুটা অংশ বাংলাদেশের ভূখণ্ড, ভারতের ভিতরে অবস্থান। এটি আসলে খুবই একটি সুন্দর জায়গা। আপনারা ইচ্ছা করলে যেকোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। আর আমি আবারও চলে আসলাম সেই কিছু পিছনের দিকে, সেই ৭ শহীদের সমাধিস্থলের নিকটে এসে আবারও তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলার স্বাধীনতা পেয়েছিলাম, সেই শ্রদ্ধা নিবেদন করে আমি এখান থেকে আবারও আমি লেঙ্গুরা বাজারের দিকে চলে আসব। তবে আমি আজকের ভিডিওটি লম্বা হয়ে যাবে। পরবর্তীতে বাকি অংশটুকু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সেই কামনায় সকলের জন্য আল্লাহ হাফেজ।